অন্ধ হওয়ায় স্বামীকে ছেড়ে চলে গেলেন স্ত্রী। প্রিয় স্ত্রীকে হারিয়ে এখন অনেকটাই বেসামাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চোখ হারানো মাহবুব। কবরের আযাব থেকে মুক্তি পেতে টাঙ্গাইলে ৯৮ বছর ধরে চলছে ২৪ ঘন্টা কুরআন তিলাওয়াত। ১ সেকেন্ডের জন্য বন্ধ হয়নি তিলাওয়াত। প্রকৃতির আশ্চর্য লীলা খেলা টাঙ্গাইলের লাউ গাছের এক ডগায় ২০ লাউ, দেখতে এলাকাবাসীর ভিড়। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাদিয়া ইসলাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বামী হয়েছিলেন অন্ধ, আর এই স্বামীকে ছেড়ে চলে গেলেন স্ত্রী। নিদারুণ এই ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জে। আন্দোলনে অন্ধ হওয়া যুবক মাহবুব আলম স্ত্রীকে হারিয়ে এখন অনেকটাই বেসামাল। সুখ দুঃখের সাথী শুধু ছেড়েই চলে যায়নি, যাওয়ার সময় নিয়ে গেছে মোটা অঙ্কের দেনমোহর। এদিকে মাহবুবের চিকিৎসায় দেখা দিয়েছে অর্থনৈতিক টানাপোড়েন। বিস্তারিত দেখুন রিপোর্টে। আমার মেয়েকে তো অন্ধ ছেলের সাথে বিয়ে দেইনি, ছেলে এখন অন্ধ, তাই আমার মেয়েকে রাখবো না, ঠিক এই কথাটা বলে জুলাই আন্দোলনে অন্ধ হওয়া মাহবুবকে ছেড়ে গেলেন স্ত্রী। এক কথায় ওর মা বাবা বলে যে আমার মেয়ে তো অন্ধ মানুষের সাথে বিয়ে দেইনি, বিয়ে দিছি ভালো চোখেলার সাথে, আমরা এই মেয়ে আর অন্ধ কাছে থাকবে না, এই একটা কথায় ওরা সবকিছু নিয়ে চলে গেল। গত বছরের ১৮ জুলাই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ২ চোখ হারান নারায়ণগঞ্জের মাহবুব আলম। চোখের আলো হারানোর ৪ মাসের মাথায় ছেড়ে চলে যান স্ত্রী নাজিফা ইসলাম। তবে সে চলে যাওয়া কোনো বোঝাপড়ার মাধ্যমে নয়, পুরোটাই ছিল প্রতারণা। চরম নিকৃষ্টতার পরিচয় দিয়ে নিয়ে গেছেন মোহরানার ২,৭৫,০০০ টাকা। ভবিষ্যৎ আছে, তার সামনের ফিউচার আছে, যার কারণে সে হয়তো নতুন ভবিষ্যতের জন্য সে আমার কাছ থেকে আমার কাছে থাকার চেষ্টা করে। তাই আমরা শুনছিলাম যে ডিভোর্স দেবে সেই টাকা উল্টো দেবে, কিন্তু এখন উল্টে তারা আমার কাছ থেকে ওই যে স্বর্ণ আটকাইয়া তারা আমার কাছ থেকে ৩.৫ লাখ টাকার মতো নিয়ে নিয়েছে। ২০২৩ সালের ৮ ডিসেম্বর মশিউর রহমান ও হালিমা বেগমের একমাত্র পুত্র সন্তান মাহবুব আলম ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে করেন মুন্সিগঞ্জের সাইফুল ইসলাম বাদলের কন্যা নাজিফা ইসলামকে। তবে সুখের আশায় বাঁধা এই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরিবার জানায়, গত ১০ ডিসেম্বর নাজিফা একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যান। এরপরে আর ফেরেননি নাজিফা। ৮ তারিখে আমাদের ম্যারেজ ডে ছিল, পরে সে ১০ তারিখ না ১১ তারিখ সে তার বাসায় চলে যায়। পরবর্তীতে সে আমার সাথে আর কোনো ধরনের কন্ট্যাক্ট করার চেষ্টা করে নাই। উল্লেখ্য, গত বছরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের চাষাড়া হকার্স মার্কেট এলাকায় অবস্থানকালে মাহবুব আলমের ২ চোখে সরাসরি গুলি লাগে। তার শরীরে অন্তত ৩৭টি গুলির চিহ্ন পাওয়া যায়, যার মধ্যে মাথা ও মুখমণ্ডলে ৩১টি এবং চোখে ৭টি। চোখের নার্ভ ছিঁড়ে এবং পর্দা ফেটে যাওয়ায় তিনি পুরোপুরি দৃষ্টিশক্তি হারান। আর এরপর থেকেই শুরু হয় স্ত্রীর তালবাহানা। সে আস্তে আস্তে আমার বাসা থেকে মেয়েকে নিয়ে সবকিছু নেওয়া হয়তো আসতো, হঠাৎ করে বিকালবেলা চলে আসতো, আমরা জানতাম না কি ব্যাপার, বলতো যে আব্বু আসবে। চালাকি করে স্বর্ণগণ্য কাপড় চোপড় একেবারে এভরিথিং একটা ছেঁড়া গামছা উনি রেখে যায় নাই। দেশে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভারত ও থাইল্যান্ডে নেওয়া হলেও আশানুরূপ সেবা মেলেনি। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন উচ্চ চিকিৎসার জন্য জার্মানি, আমেরিকা বা যুক্তরাজ্যে নেওয়ার, কিন্তু সরকারি সহযোগিতা না পাওয়ায় পরিবার ব্যক্তিগতভাবে চিকিৎসা ব্যয় বহন করে চলেছে। স্ত্রী নাজিফা যখন বুঝতে পারে মাহবুব ও তার পরিবারের অবস্থা টালমাটাল, তখনই পিছু হটেন তিনি। নিজের সুন্দর ভবিষ্যতের আশায় ছেড়ে যান স্বামীকে। চক্ষু ইনস্টিটিউটে আমরা প্রথমে নিয়ে গেছিলাম, ওখান থেকে আমরা চিকিৎসা তেমন দিতে পারে নাই। পরে আমরা ইন্ডিয়া বা ভারত থেকে চেন্নাই নিয়ে গেছিলাম। চেন্নাই নেওয়ার পরে তারা বললো যে আপনারা লেটে আসছেন, তবে ওনারা বলে দিয়েছিল, মৌখিকভাবে বলে দিয়েছিল যে যদি লন্ডন আর না হয় আমেরিকা নিতে পারেন তাহলে এটা একটা চিকিৎসা হতে, এটার চোখে কিছুটা হলেও আলো ফিরে পাইতে পারেন। ডিসেম্বরে গিয়ে সে আমার সাথে যোগাযোগ করে নাই। সে গত ১৫ এপ্রিল আমাকে ডিভোর্স লেটার পাঠায়। ডিভোর্স হয়ে গেছে, আমরা সব নিচে চলে আসি। তারপরে বলো কেমন নাকি ভেজাতে, আমি 2টা কথা বলে আসি, আমি ওর সাথে শেষ কথাটা বলে আসি। এরপর থেকেই মানসিকভাবে দুর্বিষহ দিন পার করছে মাহবুব। চিকিৎসা ব্যয় ও ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় তিনি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে চেয়েছেন সকলের দোয়া ও সহযোগিতা। ২৮-২৯ বছর চোখে দেখতেছি, হঠাৎ করে চোখে দেখতেছি না, এটা আসলেই একটা অনাকাঙ্ক্ষিত বিষয়। অবশ্যই চাই সামনের ভবিষ্যৎটা যেন কোনোরকমভাবে হলেও দেখা কাটাই দিতে পারি, বা সরকার যদি চেষ্টা করে তাহলে আমার এই ব্যয়বহুলের হিসাবটা অনেকটা সহজ হয়ে যেতে পারে। আর সেকেন্ড বিষয় হচ্ছিল গিয়ে যে আমার ভবিষ্যৎটা আমি আসলে কিভাবে চলতে পারি, কোনো একটা চাকরি হোক বা যাই হোক না কেন, নিজের ভাবে কোনো কিছু কইরা
নিজেকে সামনের দিকে আগায় নিতে পারি। আমার একটাই ছেলে, আমার দাবি এই সরকারের কাছে যাতে ভালো চিকিৎসা যদি ইউরোপে পাই কিংবা আমেরিকা লন্ডন যদি নিতে পারি, আপনারা কোনো ব্যবস্থা করে দেন, তাহলে আশা করা যায় আমরা এটা কম হলেও আমরা একটু চোখে দৃষ্টি ফিরিয়ে পাবো আর কি। জীবনের কঠিন বাস্তবতা পেরিয়ে সুন্দর জীবন হোক মাহবুবের, এমনটাই প্রত্যাশা সকলের। টাঙ্গাইলের ধনবাড়ির নওয়াব শাহী জামে মসজিদ। এই মসজিদে ৯৮ বছর ধরে ২৪ ঘন্টায় চলছে কোরআন তিলাওয়াত। শুনতে আশ্চর্য মনে হলেও এমনটি হয়ে আসছে ধনবাড়ি উপজেলার ৭০০ বছরের পুরনো এই জামে মসজিদে। পালাক্রমে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ৫ জন হাফেজ। বিস্তারিত রিপোর্টে। ৯৮ বছর ধরে ২৪ ঘন্টা চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। নামাজ ব্যতীত রোদ, বৃষ্টি বা মহাদুর্যোগে কখনো ১ সেকেন্ডের জন্য বন্ধ হয়নি তেলাওয়াত। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন আশ্চর্যকর ঘটনা প্রবাহমান টাঙ্গাইলের একটি মসজিদে। আমাদের এই কোরআন তেলাওয়াতটা পৃথিবীতে বিরল, আর কোথাও এরকম আছে বলে আমার জানা নেই। আমরা এখানে ৫ জন কোরআন তেলাওয়াত করি ২৪ ঘন্টা। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ঐতিহ্যবাহী নওয়াব শাহে জামে মসজিদে ৯৮ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। ৭০০ বছরের পুরনো এই মসজিদে ৫ জন হাফেজ পালাক্রমে দিনরাত কোরআন পাঠ করে আসছেন। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্য কোনো প্রতিকূলতাতেও এই ধারাবাহিকতায় ছেদ পড়েনি। আমি এখানে কোরআন তেলাওয়াতের দায়িত্বে আছি। আমি এখানে প্রায় ৩০ বছর যাবত কোরআন তেলাওয়াত করি। ওযু, ইস্তেনজা এবং নামাজ ব্যতীত আর সবসময় কোরআন তেলাওয়াত করা হতো, আর দিন সবসময়। আমরা এখানে ৫ জন হাফেজ নিয়োজিত। আমি এই মসজিদে আছি প্রায় ৩ যুগের বেশি হয়েছে। আমি এই মসজিদের খাদেম। মসজিদটির পাশেই শায়িত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মধুপুরের প্রখ্যাত জমিদার মরহুম সৈয়দ নওয়াব আলী চৌধুরী। নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াতের কারিগর তিনি। কবরের আযাব থেকে মুক্তি ও অনন্ত শান্তির জন্য ১৯২৭ সালে সৈয়দ নওয়াব আলী চৌধুরী এই মসজিদের সার্বক্ষণিক কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করেন। ১৯২৯ সালের ১৭ এপ্রিল তার ইন্তেকালের পর এই তেলাওয়াত বন্ধ হয়নি এক মুহূর্তের জন্য। মরহুম নওয়াব নবুল চৌধুরী সাহেব, মরহুম নওয়াব বাহাদুর সৈয়দ নবুল চৌধুরী সাহেব এখানে শায়িত। ওনার কবর পাশে আমরা তেলাওয়াত করে আসতেছি। আমাদের পূর্ব অনেক হাফেজ ওলামা কেরাম তেলাওয়াত করছেন। উনি জীবদ্দশায়, উনি জীবিত থাকাকালীনই উনি নিজে কোরআন এখানে এই রুমে তেলাওয়াত করতেন এবং বলছেন, আমি যেখানে মারা যাই আমাকে এখানে দাফন করবেন। মারা যাওয়ার ২ বছর আগে তো তেলাওয়াত শুরু হয়েছে, অদ্যাবধি আছেই। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৬ শতাব্দীতে সেলজুক তুর্কি বংশীয় ইস্পিনজার খাঁ ও মনোয়ার খাঁ নামে ২ ভাই এই মসজিদ নির্মাণ করেন। পরবর্তীতে নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী মসজিদটি আধুনিক রূপে সম্প্রসারণ করেন। সংস্কারের আগে মসজিদের দৈর্ঘ্য ছিল ১৩.৭২ মিটার এবং প্রস্থ ৪.৫৭ মিটার। সংস্কারের পর এটি বর্গাকার করে ৩ গম্বুজ বিশিষ্ট মুঘল স্থাপত্য রীতিতে সাজানো হয়। মসজিদ সুন্দর আছে, অনেক ভালো মসজিদ। দেখে ছবিটা তুললাম, অনেক ভালো। এরকম মসজিদ আমি আর অন্য জায়গায় কখনো দেখি নাই। এনে আসার পর আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। এখানকার পরিবেশ অনেক ভালো লাগছে। ঢাকা থেকে আসছি, মসজিদটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমাদের কাছে। ঘুরতে আসছি আর কি এখানে। হ্যাঁ, আগে কোথাও তো দেখি নাই, এদিকে আশেপাশে নেই। আমরা জামালপুর থেকে আসছি, আমরা এখানে আসছি, অনেক ভালো লাগছে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন কোরআন তেলাওয়াত এবং মসজিদের সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। শুধু বাংলাদেশ নয়, ভিন দেশ থেকেও পর্যটকরা ভিড় করেন এখানে। ওনার সমাধিস্থলে ওনার জীবদ্দশায় থেকে, উনি জীবদ্দশায় ২ বছর দেখে গেছেন ১৯২৭ সাল থেকে নন স্টপ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেখানে মরহুম নবাব বাহাদুর নওয়াব আলী চৌধুরী সাহেব যে মসজিদ নির্মাণ করছেন। আমি অনেক দূর থেকে আসছি মসজিদ দেখতে। মসজিদটা অনেক সুন্দর, এই দেখার জন্য আসছি। এখানে ২৪ ঘন্টা কোরআন তেলাওয়াত করে, অনেক ভালো, অনেকের কাছে শুনছি, এই জন্য দেখার জন্য আসছি। মসজিদও অনেক সুন্দর, এটা অনেকের কাছে শুনছি, তো এই জন্য আমরা আসলে এটা দেখার জন্য আসছি। নওয়াব শাহে জামে মসজিদ শুধু টাঙ্গাইলেরই নয়, বাংলাদেশের এক অনন্য ধর্মীয় ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। লাউ গাছের একটি ডগায় ধরেছে ২০টি লাউ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দীঘলকান্দি ইউনিয়নের কালিয়া গ্রামে ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা। শাহনুর খানের বাড়ির লাউ গাছের একটি ডগায় একসাথে ধরেছে ২০টি লাউ। এই অদ্ভুত দৃশ্য দেখতে স্থানীয় এলাকাবাসী সহ আশেপাশের মানুষ ভিড় করছেন প্রতিনিয়ত। বিস্তারিত রিপোর্টে। লাউ গাছের একটি ডগায় ধরেছে ২০টি লাউ।
শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন ঘটনা ঘটেছে টাঙ্গাইলে। এই অদ্ভুত দৃশ্য দেখতে স্থানীয় এলাকাবাসী সহ আশেপাশের মানুষ ভিড় করছে প্রতিনিয়ত। জানতে পারলাম যে এখানে একটা গাছে অনেকগুলো লাউ ধরছে, 20টা, একটা ডগার মধ্যে। কাজে জিনিসটা আমার কাছে একটু অবাক লাগলো, তাই আমি দেখতে আসছি। টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দীঘলকান্তি ইউনিয়নের কালিয়া গ্রামে ঘটেছে এক ব্যতিক্রমধর্মী ঘটনা। শাহানুর খান ও রনু বেগম দম্পতির বাড়ির লাউ গাছের একটি ডগায় ধরেছে 20টি লাউ। জানা গেছে শাহানুর খান নিজ হাতে লাগিয়েছিলেন লাউয়ের গাছগুলো। লাউ গাছ দিয়েছে, একটা ডগার মধ্যে 20টা লাউ হয়েছে। আমি বয়সে আমার 20টা লাউ গাছ হয় একটা ডগা মধ্যে। অন্যান্য গাছের মতো স্বাভাবিকভাবেই বেশ কিছু লাউ ফুলেছিল, যেগুলোর কিছু তারা খেয়েছেন, কিছুটা বিক্রি করেছেন। তবে বিস্ময়ের ব্যাপার ঘটে সম্প্রতি, যখন একটি গিট বা শাখার সংযোগ স্থল থেকে অসংখ্য ফুল ফুটতে থাকে। পরে সেই ফুল থেকে একে একে 20টি লাউ ধরে, যা দেখতে একটি ঝোপ বা থোকার মতো মনে হয়। ইতিমধ্যে লাউগুলো বড় হতে শুরু করেছে। দৃশ্যটি যেন প্রকৃতির এক অনন্য বিষয়। আমাদের ভাইয়ের একটা বাড়িতে একটা গাছ, ওই লাউ গাছে একটা ডগার মধ্যে 20টা লাউ ধরছে। আমি এই প্রথম দেখলাম। এইরকম ঘটনা কোনোদিন দেখি নাই, এই প্রথমে দেখি। কোন কারণে আল্লাহ কি করলো এটাই বুঝতে পারতেছি না। স্থানীয়রা বলছেন এমন ঘটনা তারা এই প্রথম দেখলেন। অনেকেই শাহানুর খানের বাড়িতে গিয়ে লাউ গাছের সেই ব্যতিক্রমী দৃশ্য ছবি তুলছে এবং মুগ্ধতা প্রকাশ করছে। লোকজন আসার লাউ দেখা নিগা বাড়িতে খুব ভিড় করে। আজ পর্যন্ত এমন লাউ দেখি নাকি, আমার বয়সও দেখি নাকি, আমি আজকে দেখলাম। লাউ ধরছে, আমি এই প্রথম দেখলাম। এইরকম ঘটনা কোনোদিন দেখি নাই। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।